সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে দেশটির শিল্প বাণিজ্য মন্ত্রণালয়। তবে আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। নোটিশে আরও বলা হয় যে পোশাকের পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চেংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে ফল, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, তুলা ও ফার্নিচার আমদানিও নিষিদ্ধ থাকবে। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথর আমদানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না। ভারত হয়ে নেপাল বা ভুটানে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএম এর নির্বাহী সভাপতি জনাব ফজলে শামীম এহসান। জনাব এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস 24-এ। মাস দুয়েক আগে বাংলাদেশ থেকে কিন্তু আসলে সুতা আমদানি ভারত থেকে বাংলাদেশ বন্ধ করে দিয়েছিল। এরই প্রেক্ষাপটেই কি আসলে এই ধরনের ভারতের পদক্ষেপ কিনা, যারা আসলে বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ করেছে, এটা কি আপনাদের কাছে প্রত্যাশিত ছিল? ধন্যবাদ। শুভ সকাল। আসলে কিছুটা প্রত্যাশিত ছিল, কারণ আমরা আগে থেকেই কিছুটা আঁচ করতে পেরেছিলাম। বিশেষ করে আমাদের যে কাউন্টার পার্ট ইন্ডিয়াতে আছে, যারা ক্লথ ম্যানুফ্যাকচারিং করে, সিএমআই, তাদের কাছে একটা চিঠি নেওয়া হয়েছিল যে আমাদের যেন স্থলবন্দর দিয়ে বন্ধ করে দেওয়া হয়, এবং সেটা আসলে ওই বেনাপোল দিয়ে সুতা আমদানি বন্ধের পরিপ্রেক্ষিতেই এর একটা কাউন্টার মেজার বলতে পারেন। যেহেতু প্রথমে আমরা এটা ইনিশিয়েট করেছিলাম যে একটা স্থল বন্দর বন্ধ করার ব্যাপারে, তারপরে তারা আসলে বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছে, এবং হয়তো সামনে আরো কঠিন পদক্ষেপ তারা কিছু নিতে পারে, এবং এগুলো প্রত্যাশিত, কারণ যেহেতু নাকি আমরা বাণিজ্য যুদ্ধ শুরু করেছি, তো কিছুটা তো প্রত্যাশিত আছে এগুলো। আমরা দেখেছি যে আসলে বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক বাণিজ্য, সেটি কিন্তু আসলে আস্তে আস্তে বাড়া শুরু করেছিল, এবং আমরা এখন প্রায় 2 বিলিয়নের বেশি কিন্তু ভারতে রপ্তানি করি। এটা কিন্তু আসলে আমাদের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তারা রয়েছেন, তাদের উপর কি ধরনের প্রভাব পড়বে বলে আপনারা আশঙ্কা করছেন? দেখেন, ভারত যেহেতু আমাদের একটা প্রতিবেশী দেশ এবং কালচার অনেকটা কাছাকাছি, আমাদের সাবকন্টিনেন্টের দেশগুলোর কালচার অনেকটা কাছাকাছি, ফলে আমাদের যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা এবং সেই সাথে বড় উদ্যোক্তাদেরও এই মার্কেটটাকে নেওয়াটা খুব সহজ। আপনি যদি দেখেন যে আমাদের জুস থেকে শুরু করে বিস্কিট, অনেক কিছুই কিন্তু আমাদের আসলে রপ্তানি হচ্ছে অল্প পরিমাণে হলেও। যিনি রপ্তানি করেন তার জন্য এটা অনেকটা বড় বড় ব্যাপার, কারণ যার যার ব্যবসা তার তার কাছে। আমি মনে করি যে স্থলবন্দর দিয়ে যদি নাকি এটা বন্ধ করে দেওয়া হয়, আমাদের ব্যবসার কিছুটা সক্ষমতা হারাবো, কারণ আজকাল সময় একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের পোর্ট খুব স্লো। আমাদের এখান থেকে 3 দিন লাগলেও আমাদের পোর্টের ওভারঅল সবকিছু মিলে 13, 14, 15 দিন লেগে যাবে ভারতে সেই গুডস গুলো পৌঁছানোর জন্য, যেখানে বর্ডার দিয়ে হয়তো 2 বা 3 দিনে পৌঁছে যাওয়া যায়। ফলে এই সময়টা একটি এখন মানে কাউন্টে নিতে হবে, এবং সেই সাথে খরচও বাড়বে। এবং ভারত নিজে একটি উৎপাদনশীল দেশ, ফলে খরচের সামান্য তারতম্যের কারণেই কিন্তু তারা অর্ডারগুলো বাংলাদেশে দিচ্ছিল। ফলে সেটা যদি আমরা সেই সক্ষমতা হারাই, তাহলে অবশ্যই ব্যবসা বাণিজ্যে একটি বড় ইম্প্যাক্ট পড়বে। মোটা দাগে যদি আমরা বলি, আসলে তৈরি পোশাক খাতের উপর, যেহেতু আমরা সিংহভাগই সেখানে রপ্তানি করি তৈরি পোশাক খাত, সেটার উপর কি ধরনের প্রভাব পড়বে বলে আপনারা আশঙ্কা করছেন? আহ, আমি আমি সেটা বলতেছিলাম যে ভারতের বেশ বড় বড় কিছু কংগ্লোমেরেট দাঁড়িয়ে যাচ্ছে, তারা বড় বড় সুপার স্টোর, রিলায়েন্স, টাটা, বিরলা, অনেকেরই আছে। তারা কিন্তু বাংলাদেশ থেকে সোর্সিং এর ব্যাপারে খুবই আগ্রহী ছিল, এবং তাদের গ্রোথ আপনি যদি লাস্ট 1 বছরে দেখেন, 10% উপরে আমাদের ভারতে আমাদের গ্রোথ এক্সপোর্টের পোশাক শিল্পে। এইটি আমি মনে করি একটা বাধাগ্রস্ত হবে, কারণ তারা যখন এই সহজে গুডস গুলো নিতে পারবে না, তখন অবশ্যই তারা লোকাল ইমিডিয়েটলি না হলেও মিড টার্ম এবং লং টার্মে গিয়ে একটা এফেক্ট পড়বে, যে তারা স্থানীয় উৎপাদনের দিকে জোর দিবে, এবং তাদের যেহেতু সবাই ব্যবসা করে প্রফিটের জন্য, যেখানে প্রফিট বেশি হবে তারা সেদিকে আসলে নজর দিবে। বিকল্প কোনো উৎস আমরা আসলে সেখানে আসলে রপ্তানি করতে পারি কিনা? আমরা জানি এখন আসলে 2-3টি আসলে উৎস আমাদের জন্য খালি রয়েছে, আমরা সুযোগ রয়েছে সেখানে রপ্তানি করার। নেপাল এবং ভুটানও কিন্তু আমাদের জন্য একটা ডেস্টিনেশন, তাদের যেই বন্দরগুলো সেগুলো ব্যবহার করে। সেটার আসলে কি হবে সামনের দিনে? না, বন্দর ব্যবহার করেন, আসলে আমাদের তো ভারতে সরাসরি রপ্তানি হচ্ছে। নেপাল এবং ভুটান তো আসলে কোনো রপ্তানিকারক ডেস্টিনেশন না, কারণ ওদের জনসংখ্যা খুবই কম এবং তাদের পার্চেজিং ক্যাপাসিটিও ওই তুলনায় খুবই কম। ফলে ভারত, আমাদের অবশ্যই বড় বড় মার্কেট রয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসএ, কিন্তু নতুন মার্কেটের মধ্যে আমি মনে করি যে সবচেয়ে ভালো মার্কেট আমাদের ভারত, যেখানে আমরা সহজেই $5 বিলিয়ন, আমি গত 2 বছর ধরে বলে আসছি যে চেষ্টা করলে যদি কোনো অন্যান্য কোনো ঝামেলা না থাকে, আমরা ভারতে সহজেই $5 বিলিয়ন রপ্তানিতে পৌঁছতে পারবো, যেটা জাপান বা চীন ছাড়া খুব বেশি দেশ নাই। এবং আপনি জানেন যে ভারত বিশ্বের এখন সবচেয়ে বেশি জনবহুল দেশ, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতে, এবং তাদের মিডল ক্লাস এখন উঠে আসছে, ফলে তাদের যে ক্যাপাসিটি, পাওয়ার, পার্চেসিং ক্যাপাসিটি, এটা আসলে অন্য দেশ রিপ্লেস করতে পারবে না। ফলে আমি মনে করি যে কারণে ভারতের সাথে আমাদের এই বাণিজ্য সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেটাকে একটা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে সমাধান করে
যেন আমরা কেউই ক্ষতিগ্রস্ত না হই, কিন্তু সকলেই লাভবান হই, এরকম একটি পদক্ষেপ নেওয়া। জনাব এহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিকেএমই এর নির্বাহী সভাপতি জনাব ফজল শামীম এহসানকে নিয়ে, এবং তিনি বলছিলেন যে আসলে ভারতে আমাদের যে রপ্তানি বন্ধ হয়েছে স্থলবন্দরগুলো দিয়ে, সেটার আসলে প্রভাব কতটা পড়তে পারে এবং সেখান থেকে উত্তরণের উপায়গুলো তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।